হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নেচার লাভার ফ্যামিলি। আমাদের প্রকৃতি পরিবার গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি আছি এখন আপনাদের সঙ্গে। আমরা এখন আছি রাবডান্সে। এখানে আছে রুইন্স এবং বার্ড পার্ক। আমি এর আগে কিন্তু আপনাদের এই রাবডান্সের সম্পর্কে, রাবডান্সের রুইন্সের ধ্বংসাবশেষের ইতিহাস এবং বার্ড পার্ক সম্বন্ধে বলেছিলাম। তো পূর্ববর্তী ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে ভালো, আর যদি যারা না দেখবেন তাদের জন্য বলছি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সেখান থেকে চেক করে রাবডান্সের ধ্বংসাবশেষের ইতিহাস। তো আজকে আমরা এসেছি রাবডান্সে ইতিহাসটা আমি বলবো, অবশ্য সংক্ষিপ্তভাবে বলবো। তো ইতিহাসটা হলো, তার আগে বলে নিই, রাবডান্সে ঢুকতে গেলে 100 টাকা আমাদের ভারতীয়দের জন্য, আর 200 টাকা হচ্ছে গিয়ে বিদেশিদের জন্য এবং বাচ্চাদের জন্য। মাত্র 25 টাকা অর্থাৎ 25 রুপিস। ঢুকতেই, বার্ড পার্কে ঢুকতেই আপনাদের অ্যারো দিয়ে বিভিন্ন ডিরেকশান দেওয়া আছে কোথায় কী আছে। আর আমরা এগিয়ে চলছি ধীরে ধীরে সামনের দিকে। খুব মনোরম ব্যাপার, খুব মনোরম দৃশ্য। 1670 থেকে 1814 সাল পর্যন্ত রাবডান্সে ধ্বংসাবশেষ ছিল সিকিম রাজ্যে দ্বিতীয় রাজধানী, যা তেনসুং নামগিয়াল প্রতিষ্ঠা করেছিলেন। পশ্চিম সিকিমের পেলিংয়ের কাছে অবস্থিত ধ্বংসাবশেষগুলিতে রাজপ্রাসাদ এবং চোরতেনের ধ্বংসাবশেষ রয়েছে, যা আক্রমণকারী গুর্খা সেনাবাহিনী দ্বারা রাজধানী ধ্বংস হওয়ার পরে রেখে গিয়েছিল। আজ এই স্থানটি একটি সংরক্ষিত প্রত্নতান্ত্রিক স্থান, যা সিকিমের অতীতের অত্যন্ত অন্তর্দৃষ্টি প্রদান করে এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা পটভূমিতে অবস্থান করে। বন্ধুরা, আমি জানিয়ে রাখছি, আগে আমরা যাব রাবডান্সের রুইন্স ধ্বংসাবশেষ, তারপরে আসব কিন্তু আমরা রাবডান্সে বার্ড পার্ক। রাবডান্সের প্রতিষ্ঠাতা 1670 সালে প্রথম রাজা ফুন্টসোক নামগিয়ালের পুত্র তেনসুং নামগিয়ালের রাজধানী রাবডান্সে স্থানান্তর করেন। 1670 থেকে 1814 সাল পর্যন্ত এক শতাব্দীরও বেশি সময় ধরে রাবডান্সের রাজধানী হিসেবে দায়িত্ব পালন করে। ধ্বংসাবশেষগুলি একসময় সমৃদ্ধ রাজধানীর অংশ বিশিষ্ট, যা আক্রমণকারী গুর্খা সেনাবাহিনী দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংসাবশেষগুলি প্রাক্তন সিকিমের রাজ্যের স্থাপত্য, অর্থনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থার এক ঝলক প্রদান করে। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে রয়ে গেছে, যেখানে প্রসাদ এবং চোরতেনের ধ্বংসাবশেষ দর্শনার্থীদের জন্য সংরক্ষিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে। রাবডান্সের ধ্বংসাবশেষ পর্যটক এবং ইতিহাস প্রেমীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, যা হিমালয়ের মনোরম দৃশ্য এবং নির্মল পরিবেশের জন্য কিন্তু সুপরিচিত। বাঁদিকে রাবডান্সে বার্ড পার্ক ছেড়ে আমরা এখন আবারও বলছি এগিয়ে যাচ্ছি রাবডান্সের রুইন্স অর্থাৎ রাবডান্সের ধ্বংসাবশেষ। যারা আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ এইটুকুনি আসতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে, যেহেতু আমরা শহরের বাসিন্দা। জায়গাটা বেশ ভালোই চড়াই আছে, বেশ চড়াই ভেঙে আমাদের উঠতে হবে। আর খুব মনোরম দৃশ্য, চারিদিকে ঘন সবুজ জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, এক মনোরম পরিবেশ, সে আর বলার মতো নয়। আপনারা এর এখানে স্নিগ্ধ মুগ্ধ এক অনুভূতি অনুভব করবেন। আমি আবার একবার বলছি, 1670 থেকে 1814 সাল পর্যন্ত রাবডান্সে ছিল সিকিম রাজ্যের দ্বিতীয় রাজধানী। আক্রমণকারী গুর্খা সেনাবাহিনী রাজধানী শহরটি ধ্বংস করে দেয় এবং এখন এখানে কেবল প্রসাদের ধ্বংসাবশেষ এবং চোরতেনগুলি দেখা যায়। তবে এই শহরের ধ্বংসাবশেষ পেলিংয়ের কাছাকাছি এবং বর্তমানে সিকিম রাজ্যের উত্তর পূর্বাঞ্চলীয় পশ্চিম সিকিম জেলায় দেখা যায়। পিমিয়াংসে মঠটিও সিকিমের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি, যা ধ্বংসাবশেষের কাছাকাছি অবস্থিত। এই প্রাক্তন রাজধানীর সুবিধাজনক স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার অপূর্ব দৃশ্য দেখা যায়। যদি পরিষ্কার আবহাওয়া থাকে, কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয় অন্যান্য তুষারশৃঙ্গগুলো দেখা যায়। ভারতের প্রত্নতান্ত্রিক জরিপ কর্তৃক এই
স্মৃতিস্তম্ভটিকে জাতীয় গুরুত্বপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি প্রথম 1670 সালে প্রথম চগিয়াল ফুন্টসোক নামগিয়ালের পুত্র দ্বিতীয় চগিয়াল তেনসুং নামগিয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা 1642 সালে পবিত্র করা হয়। রাবদানসে ধ্বংসাবশেষ বৌদ্ধ ধর্মীয় তীর্থযাত্রার অংশ, যা ইয়ুকসমের প্রথম মঠ থেকে শুরু হয়, যা দুবদি মঠ নামে পরিচিত। এরপর নরবুগাং চোরতেন তাসিরিং মঠ, পেমিয়াংসে মঠ, সাঙ্গাচলির মঠ এবং খেচিপল্লি হ্রদ। ইতিহাস: সিকিমের প্রথম চগিয়াল বা রাজা ফুন্টসোক নামগিয়াল ইয়ুকসামে সিকিমের রাজা হিসাবে অভিষিক্ত হন এবং 1670 সালে তার পুত্র তেনসুং নামগিয়াল তার স্থলাভিষিক্ত হন। চগিয়ালের রাজত্বকাল শান্তিপূর্ণ ছিল এবং রাজধানী ইয়ুকসাম থেকে রাবদানসে স্থানান্তরিত হয়েছিল। নামগিয়ালের 3 স্ত্রী ছিলেন, একজন ছিলেন তিব্বতী, একজন ছিলেন ভুটানি আর একজন ছিলেন লিম্বুমে। লিম্বুমে প্রধান ইয়ো হাং এর কন্যা। লিম্বুমে ছিলেন তার পরিবারের 7 জন মেয়ে মধ্যে এক, যাদের সকলে সিকিমের সম্ভ্রান্ত পরিবারের বিয়ে হয়েছিল। তাদের অনেকেই রাজার কাউন্সিলর হয়েছিলেন এবং তাদের কাজী উপাধি দেওয়া হয়েছিল, যা তাদের প্রচুর ক্ষমতা এবং সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। রাজা দ্বিতীয় স্ত্রীর পুত্র চাদর নামগিয়াল 1700 সালে তার বাবার মৃত্যুর পর সিকিমের ক্ষমতাকর্তৃক গ্রহণ করেন। তখন তিনি নাবালক ছিলেন। এতে তার বড় সৎ বোন পেন্ডিয়াম ওমুং ভুটানি বংশোদ্ভূত ছিলেন। তিনি ক্ষুব্ধ হন, যিনি উত্তরাধিকারের বিরোধিতা করেন এবং ভুটানের সহায়তায় চাদরকে উচ্ছেদ করেন। চাদর তিব্বতে পালিয়ে যান। সেখানে তিনি 10 বছর নির্বাসন ছিলেন এবং ফিরে এসে তিব্বতীদের সহায়তায় তার হারানো অঞ্চল পুনরুদ্ধার করেন। লাসায় থাকাকালীন চাদর নামগিয়াল বৌদ্ধ ধর্ম এবং তিব্বতী সাহিত্য অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন এবং ষষ্ঠ দলাই লামার রাষ্ট্রীয় জ্যোতিষীয় হয়ে ওঠেন। নির্বাসনের সময় চাদর নামগিয়ালের পাণ্ডিত্যে সন্তুষ্ট হয়ে ষষ্ঠ দলাই লামা তিব্বতে একটি সম্পত্তির ওপর তার একচেটিয়া অধিকার প্রদান করেন। এই সময়কালে যুগথিং ইয়েসের পুত্র ভুটানিরা রাবদানসেতে বন্দী হন। তিব্বত এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং ভুটানের রাজা দেবকে সিকিম থেকে সরে যেতে রাজি করায়। চাদর নামগিয়াল এরপর রাবদানসে ফিরে আসেন এবং ভুটানের যে ছোট বাহিনী অবশিষ্ট ছিল তাদের প্রত্যাহার করতে বাধ্য হয়। এই সময় সিকিম তার দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছু এলাকা হারায়, কারণ ভুটান এই অঞ্চলটি উপনিবেশ স্থাপন করেছিলেন। চগিয়ালের সৎ বোন পেদি তার সৎ ভাই চাদরের বিরুদ্ধে তার শত্রুতা ত্যাগ করেননি। 1617 সালে তিব্বতের একজন ঔষধ ব্যক্তির সাহায্যে তিনি চাদর নামগিয়ালকে হত্যা করেন। যখন রাজা রালাং নামে গরম জলের ঝর্ণায় ছুটি কাটাতে গেছিলেন, তখন মূল ধমনী থেকে রহস্যজনকভাবে রক্তপাত হয়। রাজকীয় সশস্ত্র বাহিনী তৎক্ষণাৎ তিব্বতী ডাক্তারকে মৃত্যুদণ্ড দেয় এবং পেডিকে একটি সিল্কে স্কার্ফ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিল। 1717 সালে গুরুমেদ নামগিয়াল তার পিতা চাদরকে স্থলাভিষিক্ত হন। গুরুমেদের রাজত্বকালে নেপালি এবং সিকিমিদের মধ্যে অনেক সংঘর্ষ হন। তিনি গুর্খা, নেপালি এবং ভুটানিদের আক্রমণ রোধ করার জন্য রাবদানসেকে সুরক্ষিত করেছিলেন। এছাড়া স্থানীয় মাগার সর্দার তাসি বিন্দুরও বিদ্রোহ করেছিলেন, কিন্তু পরাজিত হন। 1733 সালে 26 বছর বয়সে তিনি মারা যান। যেহেতু তার কোনো বৈধ সন্তান ছিল না, তাই মৃত্যুসজ্জায় তিনি জানান যে সাঙ্গাচলেনের একজন সন্ন্যাসিনী তার সন্তানকে বহন করেছে। কথিত আছে যে এটি নামগিয়াল রাজবংশকে টিকিয়ে রাখার জন্য লামাদের দ্বারা পরিচালিত ছিল একটি গল্প, তারা একটা গল্প রচনা করেছিলেন আর কি।
পরবর্তীকালে সন্ন্যাসিনী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যাকে গুরুমেদের উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করা হয় এবং সিকিমের প্রথম পার্থিব এবং আধ্যাত্মিক প্রধানের নামানুসারে তাকে ফোন্টোসক নাম দেওয়া হয়। 1733 সালে গুরুমেদের অবৈধ সন্তান দ্বিতীয় ফোন্টোসক নামগিয়াল তার পিতা স্থলাভিষিক্ত হন। 1752 সালে সিকিমের ভেতরে মারগার এবং সোঙ্গাদের বিদ্রোহ ছাড়াও ভুটানি এবং নেপালিদের আক্রমণের মুখোমুখি হওয়ার কারণে তার রাজত্বকাল ছিল খুবই অশান্ত। দ্বিতীয় নামগিয়ালের একজন দুর্বল রাজা ছিলেন, তাই নেপালিরা সিকিমিদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করেছিলেন। ভুটানও সিকিম আক্রমণ করেছিলেন এবং তিস্তা নদীর পূর্বাঞ্চল দখল করেছিলেন। তবে পরে রেনকে আলোচনার পর তারা বর্তমান সীমান্তে ফিরে যায়। পরবর্তী রাজা তেনজিং নামগিয়াল একজন দুর্বল শাসক ছিলেন। তার সার্বভৌমত্বের কারণে সিকিমের বেশিরভাগ অংশ নেপাল দখল করে নেয়। চগিয়ালকে রাবদাংসে থেকে লাসায় পালিয়ে যেতে বাধ্য করা হয়। সেখানে তিনি 1780 সালে মারা যান। তার পুত্র তুসুত নামগিয়াল 1793 সালে চীনের সহায়তায় সিংহাসন পুনরুদ্ধার করতে সিকিম ফিরে আসেন। রাবদাংসে নেপাল সীমান্তে খুব কাছে পেয়ে তিনি রাজধানী তুমলুঙের স্থানান্তরিত করেন। বহু আক্রমণের পর ভুটানি এবং নেপালিদের বারবার আক্রমণের ফলে নেপালের মুক্তবাহিনী রাজধানী শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। রাবদাংসের প্রাসাদ সিকিম ভারত রাবদাংসে বর্তমানে যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তাতে মূলত খাটো খাটো প্রাচীরের টুকরো দ্বারা গঠিত, যার ঐতিহ্যবাহী মূল উচ্চ পেলিংয়ের কাছে 3 কিলোমিটার দূরে অবস্থিত। একটি পাহাড়ের ওপর, যেখানে থেকে একদিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় শ্রেণী এবং তার আশেপাশের দৃশ্য এবং অন্যদিকে পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। এই স্থানে পৌঁছানোর পথ পেলিংয়ের গেজিংয়ের সড়কপথের কাছে একটি অলঙ্কৃত হলুদ গেট থাকে, যেখান থেকে একটি হ্রদ এবং বনভূমি পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় 15 মিনিটের হাঁটা দূরত্ব পথ। গেট থেকে ট্রেকিংয়ের পথ ধরে ভেজা শ্যাওলাযুক্ত বাদামি গাছের একটি রাস্তা নামফোগাং নামক 3টি স্থায়ী পাথরের সমন্বয়ে গঠিত একটি পাথরের সিংহাসনে পৌঁছানো যায়, যা রাবদাংসে থেকে রাজার রাজত্বের সক্রিয় দিনগুলিকে বিচারকদের মিম্বর ছিল, যেখান থেকে রায় ঘোষণা করা হতো। আরও এগিয়ে গেলে তাফাপ চড়তেন আধা ধ্বংসাবশেষ অবস্থা দেখা যায়। এটি ছিল প্রসাদের প্রবেশপথ এবং প্রসাদের প্রবেশের জন্য আগ্রহী ব্যক্তিদের এখানে রাজার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের ঘোড়া থেকে নেমে টুপি খুলে ফেলতে হতো। প্রসাদের ধ্বংসাবশেষ চতুর্থ প্রাঙ্গণের কেন্দ্রে অবস্থিত। প্রসাদের ধ্বংসাবশেষ উত্তর এবং দক্ষিণ দুটি অংশ নিয়ে গঠিত। উত্তর অংশটি ছিল রাজপরিবারের বাসস্থান। এই অংশে একটি খোলা চতুর্ভুজ রয়েছে, যেখানে দাব লাগাং, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাও দেখা যায় রাজপরিবারের এখানে তাদের দেবতাদের উদ্দেশ্যে ধূপ দিয়ে প্রার্থনা করত। 7 ফুট ইন্টু 5 ফুট আকারের একটি সাদা মার্বেল পাথরের স্ল্যাব, যা নদী থেকে সরিয়ে একজন ব্যক্তি বহন করে এনেছিলেন বলে জানা গেছে, এই স্থানে দেখা যায়, যা একসময় রিসুম গোম্পা নামে পরিচিত মঠের অবস্থান ছিল। প্রসাদের ধ্বংসাবশেষের পাশে 3টি চর্তেন রয়েছে, যেখানে ধর্মীয় রাজপরিবারের সদস্যরা দেবতাদের উদ্দেশ্যে ধূপ নিবেদন করতেন। চর্তেনগুলি সংরক্ষণে ন্যায্য অবস্থায় রয়েছে। দক্ষিণ অংশে রাজা সাধারণ মানুষকে দর্শন দিয়েছিলেন, যা এখানে দেখা পাথরের সিংহাসন থেকে স্পষ্ট। ভারতীয়রা প্রত্নতাত্ত্বিক জরিপ রাবদাংসকে একটি ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছেন এবং প্রয়োজনীয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের ব্যবস্থা করেছেন। কি এটা কি শয়তান গাছ? হ্যাঁ 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 হ্যাঁ।
রাবডান্সে রুইন্স মানে রাবডান্সে যে ধ্বংসাবশেষ সেখান থেকে আমরা এখন ঘুরে এলাম। ঘুরে এসে আমরা এখন ঢুকবো রাবডান্সে বার্ড পার্ক। এটা খুব সুন্দর জায়গা বাচ্চাদের এবং বড়দের জন্য। পাখি কার না ভালো লাগে, পাখি ফুল কার না ভালো লাগে, পাখি ফুল সবারই ভালো লাগে। তো যাই হোক, এখন ঢুকবো ভেতরে, চলুন। উল্টো করে হচ্ছে ভাই, সোজা করে ধর ভিডিওটা, সোজা করে কর ভিডিওটা। চল ভুলে আয়, ভুলে আয়, না ভুলে আয়, চল। ওই ভিডিওটা ভালো আসবে আমার সময় যেটার মধ্যে ডিজাইনটা ভালো না, মধ্যখান থেকে না ভিডিও না কারণ এরকম হবে না এইটা পাঠিয়ে দেবো। গোপাল যদি ফেলবে গোপাল তো ভেঙে যাবে, মাথায় বুদ্ধি নেই। পুরো খাঁচার ভেতরে সব পাখি ছাড়া অবস্থায় আছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এতদিন চিড়িয়াখানায় আমরা দেখেছি পাখি খাঁচার মধ্যে থাকে আর আমরা বাইরে থেকে তাকে দেখি, কিন্তু আজকে এই প্রথম আমরা একটা জিনিস অভিজ্ঞতা করলাম, সেটা হচ্ছে গিয়ে পাখি, সব পাখি একদম ছাড়া আছে এখানে। আপনাদের সৌভাগ্য থাকলে হয়তো গায়ে এসেও বসতে পারে, মাথায় এসে বসতে পারে, তবে এইসব যেসব পাখিরা আছে একটু চেষ্টা করবেন, অনেকে চায় যে খাবার নিয়ে এসে দিতে। বাইরের খাবার এখানে কোনো পাখিকে দেওয়া যাবে না, কারণ সম্পূর্ণ নিষিদ্ধ বাইরের খাবার। বাইরের খাবার খেতে গেলে আপনাকে বাইরেই খেয়ে আসতে হবে। এই পার্কের ভেতরে পাখিদের কোনো খাবার দেওয়া যাবে না বা খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। এন্ট্রেন্সটা দেখালাম, এন্ট্রেন্সটা দেখেছেন তো, পুরো শেকল দিয়ে, পুরো গায়ে গায়ে শেকল দিয়ে এন্ট্রেন্স করা আছে যাতে পাখি বেরিয়ে যেতে না পারে। আরে বাবা, মাথায় ফাথায় ধাক্কা মেরে দেবে যা অবস্থা।
আমাদের চিড়িয়াখানায় গোপালও এসছে, গোপালকে আমরা নিয়ে এসেছি পাখি দেখাতে। খুব হাসি। আরে বাবা রে, মুখে মুখে ধাক্কা মেরে দেবে যা অবস্থা। পুরো ওপরে সিসিটিভি ক্যামেরায় ভর্তি চারদিকে। কোথা দিয়ে ডাকছে বুঝতে পারছি না, ক্যাঁচ কুচ করে। এসব সব পাখির বাসা করা আছে বিভিন্ন জায়গায়। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে যাবো। এখানে সব বিভিন্ন যে পাখিগুলো আছে সেই পাখিগুলোর ভ্যারিয়েশন দেওয়া আছে। বিশাল বড় পার্কটা। এই হচ্ছে এন্ট্রেন্স, পুরো সেকল দিয়ে একদম ওপর থেকে নিচে পর্যন্ত টেনে নামানো আছে। এবার যাবো নিচের দিকে আস্তে আস্তে। ওখানটা ঘোরা হয়ে গেল, এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাব। মাথা বাঁচিয়ে, নাহলে যখন তখন মাথায় টোকা লেগে যেতে পারে। এখানে পাখির বাসা করা আছে, কি সুন্দর। এগুলো তো ছোবড়া বোধ হয়। ছোবড়াগুলোকে ভালো করে স্মুথ করে ছাড়িয়ে কি সুন্দর উঠছে বেয়ে 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 বেয়ে, জাল বেয়ে বেয়ে। এগুলো এক প্রকার লাভ বাট। যাই এবার নিচের দিকে নামি। যেদিকেই যাব সেদিকেই পাখি ভর্তি, অসংখ্য অগণিত পাখি। সামনে বিশ্বজিৎ ভাই ভিডিও করছে। আসলে এখানে এলে কেই বা না ভিডিও করবে। পাখি ফুল কার না ভাল লাগে, সবার ভাল লাগে। হাত দিবি না বাবা ওগুলো। এখানে আছে গিনিপিগ, খরগোশ। আমরা এর আগে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় গেছি, অত বড় হেরিটেজ চিড়িয়াখানা। সেখানে এগুলো খাঁচায় বন্দি করা ছিল। কি সুন্দর টুকুস করে দেখলো, দেখে রাস্তা পার হয়ে গেল।
সব এইরাম পাখি পুরো এখানে ছাড়া ভর্তি। আর এটা হচ্ছে এক্সিট গেট, আমরা ওটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে বেরোবো। এটা হচ্ছে গিয়ে এমু পাখি, এগুলো এটা অনেকে উট পাখি বলে, কিন্তু এটা হচ্ছে কি এমু পাখি। আমি খাঁচার ভেতর একবার হাত ঢুকিয়ে দেখাচ্ছি, হচ্ছে এমু পাখি। কি বড় মাইরি, বাপ রে! ওখানে দুটো, এইখানে একটা, আর এইখানে একটা, হ্যাঁ 4টে এমু পাখি রাখা আছে। ওই পাখিগুলো এখানে আছে খাঁচায় বন্দি করা, সেম পাখি। এই হচ্ছে ডিটেলস পাখিগুলো। ওখানে ছিল না ডেসক্রিপশান, ছিল, কিন্তু যেগুলো আমি দেখতে পেয়েছি সেগুলো ওখানে আমি ডেসক্রিপশানগুলো দিয়েছি। এটা মুরগি, এগুলো আর দেখার কিছু নেই। এখানে আছে পায়রা, এখানে ওই পাখিটা, কিন্তু এই ডেসক্রিপশান। এখানে হাঁস রাখা আছে, রাজহাঁস রাখা আছে এখানে। ওই পাখিটা আমরা, এই পাখিটা আমরা ওখানেও দেখলাম। এই পাখিটা আমাদের সামনে দিয়ে একটু আগে খাঁচার ভেতরে ক্রস করে গেছে। পাখিটার ডেসক্রিপশানটা দিয়ে দিলাম এখানে, কি পাখি, নাম, তার ডেসক্রিপশান কি। এখানেও সেম ওই একই পাখি, এখানে বেরিয়ে যাচ্ছে ওদিকে। বাবা, রাজহাঁস ডাকছে ওখানে, এই যে পাখিটাই ভেতরে আছে। রাজহাঁস, হাঁসেদের রাজা রাজহাঁস। রাজহাঁস। একবার ডাক, ও সামনে যাবি না। এখানে সব ঘুরছে। ওখানে একই পাখি আমরা খাঁচার মধ্যে যা দেখেছিলাম।
ইয়েলো গোল্ডেন ফিসার্ড। এই পাখিটা ওখানেও দেখেছি আমরা, কিন্তু ডেসক্রিপশানটা আমি দিয়ে দিলাম। এই যে আসছে আর চলে যাচ্ছে। এটাও আমরা দেখেছি ওখানে, ডেসক্রিপশানটা আমি তবু দিয়ে দিলাম, কি পাখি কি বৃত্তান্ত। ঠিক আছে, বাহ, ওই পাখিটা দেখতে কিন্তু খুব সুন্দর। এখান দিয়ে আবার নিচে নামবো, এখান দিয়ে একটা রাস্তা যাওয়ার আছে, কিন্তু এটা দিয়ে আমরা এখন যাব না, কারণ নিচে ওইদিকে আরও পাখি আছে, ওইগুলো দেখবো। এই পাখিটা আমরা খাঁচায় দেখেছি, এই হচ্ছে তার ডেসক্রিপশান, কি নাম। এটাকেও আমরা দেখেছি খাঁচায়, প্রায় সিমিলারই পাখি, একই পাখি, একই পাখি সেম। এটা এক রকমের মোরগ না? বাহ, ইউনিক। যাই হোক, এগিয়ে যাওয়া যাক। এখানে একটু দাঁড়িয়ে সেম একই পাখি এখানেও আছে।
ওইদিকেও আছে আরও একই পাখি, সেম পাখি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। একই পাখি, সব একই পাখি, কোনোটা এই খাঁচায়, কোনোটা ওই খাঁচায়, কোনোটা সেই খাঁচায়, এরমভাবে সব রাখা আছে। হয়ে গেছে। কোনটা এইটা না ওপর দিয়ে? চলো, একই জিনিস আছে, খালি ভিডিও করলে ওইটা করতে পারো, ওই গাছে ওইটা ভালো লাগে, ওই সিনারিটা সুন্দর, ওইটা এখন তো আমার দেখানো চলছে। কোন সিনারিটা? ওই গাছটা ভালো লাগে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একখানা দুর্দান্ত, শান্ত শিষ্ট নিরিবিলি। আমরা যেসব মানুষগুলো শহরে কোলাহলে মানে ব্যস্ত হয়ে গেছি, তাদের জন্য এইসব জায়গাগুলো আইডিয়াল, একদম শান্ত শিষ্ট। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, বুদ্ধদেবের মূর্তি আছে। তো যাই হোক, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল আমরা এখানে ঢুকেছি, মানে বার্ড পার্ক ঢুকেছি প্রায় 22 মিনিট হয়ে গেছে। 22 মিনিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তারা রাব ডান্সে, যাই হোক আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই। অবশ্যই আপনারা আসুন, ভিজিট করুন, দেখুন, পাখি খুব সুন্দর লাগবে। যেসব হিমালয়ান বার্ডগুলো এখানে পাখিগুলো রাখা আছে, আর কিছু বলার নেই, দুর্দান্ত, এক্সিলেন্স। মোটামুটি এখানে আসতে গেলে 1 ঘন্টা ধরে আসতে হবে, কারণ রাব ডান্সের রুইন্স আছে, ওটা তো অনেকটা রাস্তা, মোটামুটি 500 মিটারের মতো যেতে হবে। 500 কি 550 মিটারের মতো, টোটাল 600 মিটার ধরে রাখুন। 600 মিটারের মতো গ্রো আপ করতে হবে। তো যাই হোক, 600 মিটার গ্রো আপ করতে হবে। রাব ডান্সের রুইন্স আছে, ওটা মানে রাব ডান্সে যেতে গেলে মোটামুটি আধা ঘন্টা লাগবে। আর এটা আধা ঘন্টা, 1 ঘন্টা হাতে সময়, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো। সবাই তো আর স্পিডি যাতায়াত করতে পারে না, কেউ কেউ স্লোলি হাঁটে। তো যাই হোক, মোটামুটি 1.5 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। আমাদের প্রায় 1 ঘন্টা সামথিং সময় লেগেছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই, আবার দেখাচ্ছে পেলিংয়ের পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।